শুরু করছি বাংলা বলছে। ট্রাম্প জিনপিং শুল্ক যুদ্ধে দুলছে বিশ্ব বাণিজ্য। টানাপোড়েনের মাঝে কোথায় দাঁড়িয়ে ভারত? এই উত্তেজনা ভারতের জন্য আশীর্বাদ না অভিশাপ? আমেরিকার নতুন ট্যারিফ ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভারত সহ কিছু দেশের জন্য 90 দিনের ছাড় ঘোষণা করেছে হোয়াইট হাউস। 90 দিনের এই উইন্ডো ভারতের জন্য পরীক্ষার সময়। এই সময় সিদ্ধান্ত নিতে হবে ভারত কি চুপচাপ থাকবে নাকি শুল্ক যুদ্ধের মাঝখানে দাঁড়িয়েই তৈরি করবে নিজের নতুন রোড ম্যাপ। বিশ্ব অর্থনীতির দুই মহাশক্তির সংঘাতে আবার কাঁপছে বাজার। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ফের শুরু হয়েছে নতুন করে ট্যারিফ যুদ্ধ। ট্যাক্সের পাল্টাপাল্টি হারে দুলছে আন্তর্জাতিক বাণিজ্যের পাল। এই টানাপোড়েনের মাঝে কোথায় দাঁড়িয়ে ভারত? প্রশ্ন উঠছে, এই উত্তেজনা ভারতের জন্য আশীর্বাদ না অভিশাপ? 2018 থেকে 2020 সালের মধ্যে একবার এই বাণিজ্য যুদ্ধের প্রভাব অনুভব করেছিল বিশ্ব। এবার 2025-এ পরিস্থিতি আরো জটিল, আরো কঠিন। তবে এর মাঝে ভারতের জন্য এসেছে একটা ছোট্ট শান্তির খবর। আমেরিকার নতুন ট্যারিফ ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভারত সহ কিছু দেশের জন্য 90 দিনের ছাড় ঘোষণা করেছে হোয়াইট হাউস। আর 11 এপ্রিল আমেরিকার বিরুদ্ধে পাল্টা কড়া পদক্ষেপ নিল চীন। মার্কিন সামগ্রীর উপর 125% শুল্ক বসিয়ে চীন জানিয়ে দিল, এই শুল্কের খেলায় আমরা আর মাতছি না, তবে আমাদের স্বার্থে আঘাত এলে শেষ পর্যন্ত লড়াই চলবে। চীনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র বলছেন, বারংবার অযৌক্তিক হারে শুল্ক বাড়িয়ে আমেরিকা শুধু নিজের দেউলিয়া মনোভাবই তুলে ধরছে। এটা একটা সংখ্যার খেলা, যার বাস্তবিক কোনো গুরুত্ব নেই। প্রেসিডেন্ট শি জিনপিং নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, চীন কখনো হাত পেতে কিছু নেয়নি। নিজের পরিশ্রমে 70 বছরের উন্নয়ন ঘটিয়েছি, কোনো চাপের কাছে মাথা নোয়াবো না। এই অবস্থান ভারতের কূটনীতির সঙ্গে তুলনা করলে ফারাক চোখে পড়ে। সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ভারত প্রায় সর্বদা রক্ষণাত্মক থেকেছে। চীনের মতো প্রকাশ্যে কোনো প্রতিবাদ নয়, বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, শুল্ক নীতি ও ভিসা বিধি নিষেধের বিরুদ্ধে কার্যকর জবাব দিতে ব্যর্থ হয়েছে দিল্লি। যেখানে চীন WTO-তে অভিযোগ জানাতে তৈরি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একজোট হওয়ার ডাক দিচ্ছে, ভারত সেখানে প্রায় চুপ। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারত নিজের স্বার্থ সম্মান দুটোতেই বারবার আপোষ করেছে। শি জিনপিং আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাচ্ছেন, যাতে আঞ্চলিক জোটবদ্ধতা আরও সুদৃঢ় হয়। ভারতের ক্ষেত্রে এমন তৎপরতা বা বিকল্প কৌশল প্রায় অনুপস্থিত। এই লড়াইয়ে সরাসরি না থাকলেও ভারত রয়েছে এই দুই পক্ষের মাঝখানে। কারণ ভারতের উৎপাদন খাত এখনো চীনা কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল। ইলেকট্রনিক্স এবং ওষুধ শিল্পে চীনা উপকরণের ওপর নির্ভরতা প্রবল। ব্যাটারি, সেমিকন্ডাক্টর, ডিসপ্লে প্যানেল থেকে শুরু করে API আসে চীন থেকে। শুল্ক যুদ্ধ যত গভীরে যাবে, ভারতের উৎপাদন খরচও তত বাড়বে। যদিও এদিকে শঙ্কা বাড়ছে, অন্যদিকে ভারত আমেরিকার মধ্যে এখন বাণিজ্য চুক্তির আলোচনায় গতি এসেছে। 2030 সালের মধ্যে দুদেশের মধ্যে $500 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পরিস্থিতি ভারতীয় তথ্য প্রযুক্তি এবং ব্যাকএন্ড সার্ভিস খাতের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। আবার আমেরিকান কোম্পানিগুলি চীনা বাজার ছেড়ে ভারতে নজর দিতে পারে। তবে এশিয়ার বাজারে ভারতকে পেছনে ফেলে অনেকটাই এগিয়েছে ভিয়েতনাম। নোটবন্দি থেকে শুরু করে হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি, ধর্মের রাজনীতিকরণ, এই সব কিছু যখন পাল্লা দিয়ে বাড়ছিল ভারতে, তখনই ভিয়েতনামের বাজার থেকে শিল্প সবই অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠেছে। সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কাছে ভিয়েতনামের বাজার অনেক বেশি লোভনীয় হতে পারে। আর চীন আমদানির থেকে রফতানি বেশি করায় চীনের জন্য মার্কিন শুল্কের প্রভাব যতটা ভয়ানক বলে মনে করছে ট্রাম্প প্রশাসন, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন সংস্থাগুলোই। তাই এত সহজে চীনের বাজার ছেড়ে চলে আসবে বহুজাতিক সংস্থাগুলো, এমন ভাবার কোনো কারণ থাকছে না। ভারতে কিন্তু সব সেক্টরের জন্য দিন সমান নয়। ভারতের ইস্পাত ও অটো শিল্প নতুন চ্যালেঞ্জের মুখে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ক্ষতির মুখ দেখতে পারে বলে আশঙ্কা। IMF ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, এই যুদ্ধ বিশ্ব GDP-র 0.5% ক্ষতি করতে পারে। এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়বে মানুষের জীবনে, কর্মসংস্থানে ও অর্থনৈতিক স্থিতিশীলতায়। 90 দিনের এই উইন্ডো ভারতের জন্য এক পরীক্ষার সময়। এই সময় সিদ্ধান্ত নিতে হবে, ভারত কি চুপচাপ পাশে দাঁড়িয়েই থাকবে নাকি শুল্ক যুদ্ধের মাঝখানে দাঁড়িয়েই তৈরি করবে নিজের নতুন রোডম্যাপ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওমপ্রকাশ মিশ্র এবং ঈশানী নস্কর। আমি প্রথমে চন্দনদাকে দিয়ে শুরু করি। যে চন্দনদা, আমরা গত বেশ কিছুদিন ধরে যে চর্চা শুনছিলাম সেখানে বারবারই প্রশ্ন উঠছিল
যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প এত একটা বন্ধুত্বের ছবি সেটা তুলে ধরার চেষ্টা করা হয়, সেখানে দাঁড়িয়ে ভারতের জন্য ছাড় নয়। এরপরই আমরা দেখলাম যে 90 দিনের জন্য একটা, ইনফ্যাক্ট আমরা আগের দিন যখন আলোচনা করছিলাম তখন অনির্বাণ এই সম্পর্কে একটা সম্ভাবনার কথা বলেও ছিল যে দেখতে থাকো কি হয়, এমন হতেই পারে যে উইথড্র করতে হবে। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, আমি বলেছিলাম আর্কাইভ করে রাখো প্রোগ্রামটা। তাহলে আজকে দেখা যাচ্ছে যে অনির্বাণ সেদিন যেটা বলেছিলেন তাই হচ্ছে, 90 দিনের একটা উইন্ডো ভারত পাচ্ছে। তো এটা আপনার কি মনে হয় না যে ভারত সরকারের কূটনৈতিক জয়? দেখো, ভারত সরকারের কূটনৈতিক জয়ের আগে ডিফাইন করতে হবে অর্থনৈতিক কূটনীতিতে ভারত ঠিক কোন জায়গাতে দাঁড়িয়েছিল এবং যার পরিপ্রেক্ষিত অবস্থাতে আজকে এই 125%, আই মিন টু সে 26% যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই ট্যারিফটা তো আজকের ঘটনা নয়, এর ইন্ডিকেশন ছিল কিন্তু গত 1 বছর ধরে। এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের এর আগে যে ইউএস সরকার তারা একদম লাস্ট রেজিমে যেভাবে ট্যাক্স রেসিপ্রোকাল নিয়ে ভাবনা চিন্তা করছিল, ট্রাম্প আসার পরে সেটাকে স্ট্রেট ওয়ে খেলেছেন। ইনফ্যাক্ট এটা ইম্পোজিশনটা হয়েছে ভীষণ ফাস্ট। প্রশ্নটা অন্য জায়গাতে দেশে দাঁড়িয়েছে হচ্ছে যে আমেরিকা একটা রিসেশনের মুখে দাঁড়িয়ে, খুব স্বাভাবিক। এবং এটাও বারবার বলা হচ্ছে যে এই রেসিপ্রোকাল ট্যারিফটা যতটা না বেশি আমেরিকাকে সমৃদ্ধ করা, তার থেকে অনেক বেশি রাজনৈতিক বা কূটনৈতিক একটা ডিপ্রেশন তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেটাই হচ্ছে। তার পাশাপাশি আমরা যেটা বারবার বলছি, তুমি যদি কূটনৈতিক স্তরের কথা ভাবো, ইকোনমি তো উইল বি আ পার্ট অফ ইট, এখানে তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে আমরা কিন্তু বারবার পর্যুদস্ত হতে দেখেছি। আমি কেন বলি তোমাকে, সে একেবারে তুমি সে আপকে বা ট্রাম্প সরকার ইত্যাদি ইত্যাদি স্লোগানের তার ভূমিকাটা আমরা দেখেছি। 2020 সালের পরে কিভাবে থ্রেট করা হয়েছে প্যান্ডামিকের সময় ইন্ডিয়াকে, সেটা আমরা দেখেছি। হাক পলিটিক্স করতে গিয়ে কিভাবে বিপদগ্রস্ত হয়েছে ভারতবর্ষের অর্থনীতি, সেটা আমরা দেখেছি। বন্ধু বলে উক্তি করার সাথে সাথে একেবারে 26% ফ্রম 6.2% টু ডিরেক্ট জাম্প, এই অলমোস্ট 90% জাম্প, 19% জাম্প। এটা কিসের ইঙ্গিত? এটা একটা কূটনৈতিক ফেলিওরের ইঙ্গিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম ট্রাম্প প্রশাসন আসার পরে, মানে ট্রাম্প 2 এখানে সেকেন্ড টার্মে, এটা একদম ক্লিয়ার যে এখানে একটা ডিপ্রেসিং ডিপ্লোম্যাটিক পলিটিক্স হবে এবং সেই পলিটিক্সে বিভিন্ন অবস্থান হবে। সেই অবস্থানে ইন্ডিয়ার ভূমিকাটা কি হবে? ইজ ইট ক্ল্যারিফাইড? না। তার প্রধান কারণ হচ্ছে আমরা বারবার দেখছি যে যখনই একটা কনস্ট্রাকটিভ রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে, তখন বন্ধুত্বের একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। অ্যাট দি সেম টাইম আবার ওই ইউএস ঠিক তখনই একটা ডিপ্রেসিং ডিসিশন নিচ্ছে, যার ফল ভোগ করতে হচ্ছে সকলকে। আমি বিশেষভাবে বলি যে 90 ডেজ উইন্ডো যেটা করা হয়েছে, পজ উইন্ডো, তোমাকে বাস্তব চরিত্র হচ্ছে যে একটা নেগোশিয়েটিং টেবল তৈরি করা হলো, এখানে কোনো কিন্তু নেই। কিন্তু একটা ঘটনা শিওর, যে ট্রাম্পের যা অভিজ্ঞতা, ইনফ্যাক্ট আমাদের যা অভিজ্ঞতা ট্রাম্পকে ঘিরে, তাতে ট্রাম্পের রাজনীতির যে অ্যারোগেন্স, এই ডিপ্লোম্যাটিক অ্যারোগেন্সটা কিন্তু থাকবে। সুতরাং কতটা পিছবে, কতটা এই পজের পরে কতটা সেটেল হবে, এটা একটা গ্রেট কোয়েশ্চেন। কিন্তু ট্রেড ওয়ারের দিকে এগোলো, এটা ট্রেড ওয়ারের দিকে এগোলো। কূটনৈতিক ফেলিয়ার, বারংবার কূটনৈতিক ফেলিয়ার নিদর্শন রয়েছে বলে দাবি করছেন চন্দন দা, এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই 90 ডেজ উইন্ডোর পর কতটা এগোবে, কতটা পিছবে, এবং আলটিমেটলি হাক ডিপ্লোমেসি ইন লং রান কাজ করবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন। না, প্রথমে মৌপ্রিয়া দিয়ে আমি বলি যে চন্দনদা যেটা বলছে এবং চন্দনদাদের যে নেতৃত্ব, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যেভাবে আন্দোলন করছে, তাদের আন্দোলনটা করা উচিত ছিল হচ্ছে ওই হোয়াইট হাউসের সামনে গিয়ে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন ইন্ডিয়াতে ওরা আপনারা এখানে বিক্ষোভ টিক্ষোভ করছে। বিষয়টা হচ্ছে, দেখুন, প্রথমত এখানে বুঝতে হবে যে রেসিপ্রোকাল ট্যাক্সটা কি। আপনার দর্শকদের বোঝার সুবিধার জন্যে ধরুন, এতদিন ইন্ডিয়া যে এক্সপোর্ট করতো, রপ্তানি করতো, ধরুন এই প্রোডাক্টটা রপ্তানি করছে আপনার আমেরিকাতে, আমেরিকা ধরুন সেটার পরে ট্যাক্স আরোপ করছে 8%। আর আমেরিকা থেকে যদি কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া সেই ট্যাক্স আরোপ করছে ধরুন 35%। রেসিপ্রোকাল মানে হচ্ছে তুমি যে ট্যাক্সটা আরোপ করবে সেই সেম ট্যাক্সটা আমি এখানেও আরোপ করব। এইবার কোশ্চেনটা হচ্ছে যে ধরুন ট্রাম্প বলেছে 26% আমি ট্যারিফ আরোপ করব ইন্ডিয়ান গুডসের ক্ষেত্রে। এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি চাপের কাছে নতি স্বীকার করে তাহলে তো ইন্ডিয়ান যে ইম্পোর্ট ট্যাক্স যেটা, সেটাকে তো কমানো উচিত। তাহলে কি হবে? রেসিপ্রোকালে আমেরিকান ট্যাক্সটাও কমে যাবে। ইন্ডিয়া কি কমিয়েছে? মাতামতো করেছে আমেরিকার সামনে? ইন্ডিয়া তো করেনি।
ইন্ডিয়া করেনি কি কারণের জন্য? করেনি হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমি অ্যান্ড বাই 2027 ইন্ডিয়া উইল বি দ্য 3rd লার্জেস্ট ইকোনমি। ভারতবর্ষ আজকে 4th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জের দেশ, 3rd লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর দেশ, 2nd লার্জেস্ট আপনার মোবাইল ম্যানুফ্যাকচারিং এর দেশ, এবং ভারতবর্ষ হচ্ছে 1 নম্বর দেশ যেখানে সব থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনার মানি স্পেন্ড হচ্ছে, যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। তো কোশ্চেনটা হচ্ছে যে আমেরিকান এক্সপোর্ট বা ইন্ডিয়া যে এক্সপোর্ট করছে সেই এক্সপোর্টটা জিডিপির কত পার্সেন্ট? জিডিপির 20% মাত্র, যেটা আপনার চায়নার ক্ষেত্রে, চায়না হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি, অর্থাৎ চায়না পরে যদি 125% আপনার ট্যারিফ লাগে, চায়না উইল বি হেভিলি ইম্প্যাক্টেড বিকজ চায়নার ইকোনমি পুরোপুরি ডিপেন্ডেন্ট অন দ্য এক্সপোর্ট। ওয়ারাস ইন্ডিয়ান ইকোনমি দিদি, এখানে ইন্ডিয়ান ইকোনমি আপনার ইউএস এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট নয়। যদি আমি 100%কে আমি জিডিপি হিসেবে ধরি, মাত্র 20% এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট, এবং 20%-এর ভিতরে 2 থেকে 3 মানে একদম নেগলিজেবল পার্সেন্টেজ হচ্ছে ইউএস এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ ইউএস যদি ট্যারিফ করে, ইন্ডিয়ান জিডিপির পরে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে একটা সাপ্লাই চেন যেটা ডিসরাপ্ট হবে, যেটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি বা অনেক বিশেষজ্ঞ সম্ভাবনা দেখতে পাচ্ছে, যে আলটিমেট আপনার ডেস্টিনেশন কিন্তু ভারত। যখনই আপনার সাপ্লাই চেন ডিসরাপশন হবে, চায়নার পরে হেভিলি ট্যারিফ আরোপ করা হবে, পরবর্তীকালে সেই সাপ্লাই চেন কিন্তু আপনার ইন্ডিয়ার দিকে শিফট করবে, এবং ইন্ডিয়া হবে আপনার, যেটা চায়না এতদিন ধরে সুযোগ নিয়ে গেছে আপনার ইউএস এর যে কম ট্যারিফের, সেই সুযোগটা কিন্তু ইন্ডিয়ার কাছে আসছে। আমি ওম প্রকাশ দার কাছে আসি। ওম প্রকাশ দা, হ্যাঁ বলুন। ওম প্রকাশ দা, অবশেষে এই যে ভারত এবং চীনের মধ্যে যে ট্যারিফ যুদ্ধ চলছে, এবং তার মধ্যে ভারত 90 দিনের একটা উইন্ডো পাচ্ছে, মাফ করবেন, আমেরিকা এবং চীনের মধ্যে যে ট্যারিফ যুদ্ধ চলছে এবং ভারত তার মধ্যে 90 দিনের উইন্ডো পাচ্ছে, শেষ পর্যন্ত এটা কি ভারতের জন্য আশীর্বাদ নাকি ভারতের জন্য নেতিবাচক হবে, কি মনে হয়? দেখুন, আপনি বলছেন যে এই 90 দিনের একটা পজ হয়েছে, আর বর্তমানে চীনের সঙ্গে ট্যারিফ যুদ্ধ চলছে। এটা সবটাই হচ্ছে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এই গত 7 দিন 10 দিন 15 দিনের ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টগুলি কিন্তু খুব দ্রুত আবার মানে নতুন আকারে প্রস্তুত করা হচ্ছে। এই যে ট্যারিফ যুদ্ধ, সেটা তো আমাদের দেশের সঙ্গেও আর দেশের বিরুদ্ধেও শুরু হয়েছিল কার্যত, এবং সেটা ভিয়েতনামের বিরুদ্ধেও শুরু হয়েছিল। এমনকি মানে পৃথিবীর প্রায় সমস্ত দেশগুলির বিরুদ্ধেই আর কি আমেরিকানরা, তারা যেভাবে ব্যাখ্যা করুন না কেন, রেসিপ্রোকাল ট্যারিফ বা তারা উচ্চ দরে আর কি ট্যারিফটা স্থিরীকৃত করেছিলেন। এখন কেন এই 90 দিনের পজ দেওয়া হলো, এই প্রশ্নটার যদি উত্তরটা আমরা খুঁজে পেতে চাই, তাহলে আপনার যেটা সার্বিক যেটা প্রশ্ন, সেটা উত্তরটা হয়ে যাবে। আমি যতদূর মনে করি, আমার বিশ্বাস যে চীন এবং আমেরিকার মধ্যে পারস্পরিকতাটা খুব গভীর, এবং এই পারস্পরিকতা থেকে দুটো দেশই বেরিয়ে আসতে পারবে না। সেটার একটা ল্যাঙ্গুয়েজ এই পারস্পরিকতার হতে পারে যে দুটো দেশই এক অপরের বিরুদ্ধে ট্যারিফটা অনেক বেশি করে ইম্পোজ করবে, কিন্তু সেটা চিরস্থায়ী হবে না। এই জন্যই হবে না, ঠিক যেমন যে সমস্ত কারণে আমেরিকার অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছিল, এবং আমেরিকার জনমতের একটা বড় অংশ, এমনকি যারা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস, তারা সবাই বলছেন যে এই ট্যারিফটা আর কি আমেরিকার হিতে বিপরীত হবে। সে একই জিনিসটা আর কি চীনের ক্ষেত্রেও আর কি প্রযোজ্য, কারণ কি চীন সবচাইতে বেশি বড় এক্সপোর্টার, আর আমেরিকাকে কিন্তু এই ট্যারিফটা যদি এত উচ্চ মাত্রায় আর কি তারা চাপিয়ে দিতে সক্ষম হয় বা চাপিয়ে রাখে, তাহলে এটার জন্য যে অল্টারনেটিভ জায়গা, সেখানে কিন্তু আমেরিকার খুব একটা বিশেষ সুবিধা নেই। তার কারণটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ নেচার অফ দ্য চাইনিজ এক্সপোর্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর আপনি যেটা বলছেন যে আমাদের দেশের জন্য এটা কতটা আমরা লাভান্বিত হব, তো আপনাদের যিনি রিপোর্ট করেছেন উনি খুব সুন্দরভাবেই আর কি ব্যাখ্যা করেছিলেন যে এটা যেহেতু কাঁচামালের উপর আমরা নিজেরাই ডিপেন্ডেন্ট এবং চীনের উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য এই ক্ষেত্রে আমরা যে খুব বেশি করে সুবিধা পেয়ে যাব সেটা কিন্তু হবে না।
এটা অতি অবশ্যই যে এখন আমাদের কিন্তু বাংলাদেশের সঙ্গে নয়, কিন্তু অতি অবশ্যই ভিয়েতনামের সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে, তাদের সিঙ্গাপুরের সঙ্গে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আর কি আপনার থাইল্যান্ডের সঙ্গে কিন্তু কম্পিট করতে হবে, সিঙ্গাপুরের সঙ্গে কম্পিট করতে হবে যদি মানে এক্সপোর্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ কনসার্ন ইন প্লেস অফ চায়না। আর চায়না, আমেরিকা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন চায়না, অ্যান্ড চাইনিজ আর অলসো ভেরি মাচ ডিপেন্ডেন্ট। এটা আমার পুরনো থিওরি, অনেকে এটাতে বিশ্বাস করেন না। আমি মনে করি যে ঠিক যেরকম ভাবে পজ হয়েছে অন্যান্য দেশের ক্ষেত্রে, চায়নার ক্ষেত্রে সেই পজটা অতি অবশ্যই আসতে বাধ্য। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন ওমপ্রকাশ দা। আমি আসবো আপনার কাছে। আমি এখানে একটু ঈশানী নস্কর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি ঈশানীদির মতটা নেওয়ার চেষ্টা করবো। ঈশানীদি, হ্যাঁ ঈশানীদি স্পষ্ট। ঈশানীদির কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি পরবর্তীকালে আবারও ঈশানীদির কাছে যাব। আমি একটু অনির্বাণের কাছে আসি। অনির্বাণ শুরুতেই যেটা বলে দিয়েছে যে হ্যাঁ, অনির্বাণ সেদিন খুব কনফিডেন্সের সঙ্গে আমার শোতে বলেছিলেন যে দেখতে থাকো, এটা উইথড্রন হবে। অন্তত 90 দিনের জন্য অনির্বাণ তোমার এই ভবিষ্যৎবাণী সেটা কিন্তু অ্যাবসলিউটলি ফলে গেছে। হোয়াট নেক্সট? না দেখো, আমি যেটা প্রথম থেকে বলছি সেটা হচ্ছে শুরু করেছিল এটা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এবং উনি কোনো স্পেসিফিক দেশের সঙ্গে শুরু করেননি। উনি আমেরিকাতে যেসব দেশ জিনিসপত্র সাপ্লাই করেন উনি সবার সঙ্গে এটা শুরু করেছিলেন। আমেরিকা প্রায় $2 লক্ষ কোটি কাছাকাছি আমদানি করে বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে মেক্সিকো আছে, কানাডা আছে, জাপান আছে, তাইওয়ান আছে, ভিয়েতনাম আছে, চীন আছে, ভারতবর্ষও আছে। তো এই $2 লক্ষ কোটি মানে $2 লক্ষ কোটি মধ্যে ভারতবর্ষের সাপ্লাইটা খুব লিমিটেড, $9,120 কাছাকাছি, $9,120 কোটি কাছাকাছি। এই সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে যে দেশটা, সেটা হচ্ছে আমেরিকা। এটা বলাই বাহুল্য যে আপনি যদি সবার সঙ্গে শুল্ক যুদ্ধ করেন এবং রেসিপ্রোকাল ট্যারিফ দেন, তাহলে আমেরিকাতে যে জিনিসটা ইম্পোর্ট হচ্ছে বিভিন্ন দেশ থেকে, সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে আমেরিকার জনগণ। এবং আমেরিকার জনগণ সেটা বুঝতে পেরে সেখানে গণপ্রতিরোধ হয়েছে, কিছু জায়গায় প্রতিবাদ হয়েছে, এবং যার জন্য আমেরিকার ইকোনমির একটা, আমি বলবো না রেসিশন হতে পারে, কিন্তু একটা জিডিপির যে শ্লথগতি হতে পারে সেটা প্রজেক্টেড ছিল, এবং তার জন্যই হয়তো উনি এই যুদ্ধটা থেকে বেরিয়ে এসছে। আমরা ভারতবর্ষের কথায় আসি। দেখুন, চীন একটা অন্য জায়গাতে আছে। এখন আমরা যদিও বলি আমরা যে চীনের সঙ্গে আমরা নিজেদেরকে পজিশনিং করছি, চীন আমেরিকা একটা অন্য জায়গাতে আছে, ভারত অন্য জায়গাতে আছে। আজকে আমরা শুনছিলাম চন্দনদা এবং জ্যোতি ছোটো ভাই এদের যে কন্ট্রাডিকশান হচ্ছিল, এই কন্ট্রাডিকশানের কোনো জায়গা নেই। আজকে বিজেপি সরকার যেটা চলছে বা যে নীতি নিয়ে চলছে, এটা ওই চন্দনদাদের মনমোহন সিংয়ের নীতি। সেই 1991 সালে লিবারালাইজেশন, তারপরে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো, এবং এখানে আইডিওলজিক্যালি কোনো ডিফারেন্স নেই। এবং আজকের দিনে ভারতবর্ষের ক্ষেত্রে মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে নিজের অর্থনীতি, সেই অর্থনীতিটা যে একদম খুব চাঙ্গা অবস্থাতে আছে সেটা নয়। আমরা জানি এখানে ডিমান্ড স্টিমুলেট হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমেরিকাতে যে শুল্কযুদ্ধ হচ্ছে তাতে ভারতবর্ষের কোনো রকম কিছু ইম্প্যাক্ট হবে না, এটা বলা খুব আমি বলবো বাতুলতা হবে। ভারতবর্ষ ইম্প্যাক্টেড হবে, কিছু কিছু জায়গায় ইম্প্যাক্টেড হবে, কিন্তু ভারতবর্ষের প্রায় 3.5 লক্ষ ট্রিলিয়ন মানে US ডলারের ইকোনমি আছে ভারতবর্ষে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু কিছু সেক্টর ইম্প্যাক্টেড হবে। কিন্তু এই ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেখানে 90 দিনের যে একটা টাইম পাওয়া গেছে। তুমি দেখবে যখন আমেরিকাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলেন, তারপরেও কিন্তু উনি ওই হুঁশিয়ারিটা দেওয়া থামাননি। তড়িঘড়ি এখান থেকে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চলে গেলেন তার টিমকে নিয়ে। এরপরে আমেরিকার থেকে রিপ্রেজেন্টেশন এলো ভারতবর্ষে, এবং ভিতরের খবর যেটা, সেটা হচ্ছে যে বাণিজ্য সমৃদ্ধির কথা বলা হচ্ছিল, বাণিজ্যটাকে বাড়ানোর কথা বলা হচ্ছিল, নতুন নতুন ট্রেড এগ্রিমেন্টস করার কথা বলা হচ্ছিল। এখানে কিন্তু ভারতবর্ষের সরকার খুব দ্রুত গতিতে চাইছে এই 90 দিনের মধ্যে যদি ওই বাণিজ্য চুক্তিগুলো কিছুটা হলেও সেরে ফেলা যায়, তাহলে আমেরিকার চোখে ভারতবর্ষ একটু অন্যরকম জায়গাতে থাকবে। দেখুন, অন্যান্য দেশ মানে রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। জ্যোতির সঙ্গে আমি একটা জায়গাতে কন্ট্রাডিক্ট করছি, কিন্তু ভারতবর্ষ কিন্তু কন্ট্রাডিকশানে যায়নি। ভারতবর্ষ বরাবর নমনীয় ভাব দেখেছে, এবং 20 জানুয়ারিতে ট্রাম্প সরকার আসবার পরে 1 ফেব্রুয়ারিতে যখন নির্মলা সীতারামন বাজেট অ্যানাউন্সমেন্ট করলেন,
তখনই কিন্তু অলরেডি এই আমেরিকার থেকে যেসব জিনিস ভারতবর্ষে আসে সেই সব জিনিসের কিন্তু কুড়িটার মতো জিনিসের উপরে কিন্তু শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল। এবং আরও একটা কথা বলছি, তখন কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারি কি হতে পারে সেটা ভাববার আগে ভাগে কিন্তু ভারতবর্ষের সরকার একটা নমনীয় মনোভাব দেখেছে। আমি এটাতে অন্যায় বলছি না, কারণ ভারতবর্ষ কিন্তু সত্যি সত্যি ট্রাম্পের রেগে যাওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষ এই যে আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছিল না কোভিডের সময়, এই যে ভোকাল ফর লোকালের কথা বলা হয়েছিল না, এই সব জিনিস করে আপনি কি করছেন যে বিদেশের জিনিস যেটা সহজে হয়তো ভারতবর্ষে আসতে পারতো আপনি সেটাকে জোর করে আটকে দিয়েছেন বেশি শুল্ক চাপিয়ে। সেই জন্য আমেরিকার ট্রাম্পের রাগ হয়েছে। আপনি তড়িঘড়ি কিন্তু ভারতবর্ষ ইলেকট্রিক ভেহিকেল পলিসিটাকে অ্যামেন্ডমেন্ট করেছে, এটা কিন্তু নমনীয়তা দেখিয়েছে। এবং এই নমনীয়তাটা দেখানোতে আমি বলবো যে আগামী দিনে হয়তো ভারত আমেরিকার সম্পর্কটা খারাপ জায়গাতে যাবে না, কিন্তু চীন যদি চায় যে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ করবে, সেখানে ভারতবর্ষ চীনের পাশে থাকবে, আমি আজকের দিনের বর্তমান যা পরিস্থিতি, সরকারের যা মনোভাব, বিদেশ মন্ত্রীর যা মনোভাব, বাণিজ্য মন্ত্রীর যা মনোভাব, অর্থমন্ত্রীর যা মনোভাব এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর যা মনোভাব, প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন কারণে, শুধু এটা অর্থনীতি নয় রাজনীতি এর মধ্যে আছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না। চীনের অলরেডি, চীনের একটা কথা বলি, চীন ইজ ফ্লাডেড উইথ দ্য প্রোডাকশন। চীনের ওখানে মানে 12 মাস 365 দিন 24 ঘন্টা কাজ হচ্ছে, ওখানে ওরা প্রোডাকশনটাকে বন্ধ করতে পারবে না, ওদের কস্ট অফ প্রোডাকশনটা কম, ফিক্সড কস্ট কম। তারা চাইবে সেই যে আমেরিকাতে যে জিনিসটা ওদের যেত প্রায় $46,000 কোটি, মানে সেই যে জায়গাটা, সেই জায়গাটা প্রোডাক্টটাকে কোথায় ডাম্প করবে, ভারতবর্ষে করবে না বাইরে জায়গায়? আমাকে নিতেই হবে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা এর প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তির সংঘর্ষ, যার কম্পন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধে ধুঁকছে আন্তর্জাতিক বাজার। তবে এই যুদ্ধ ভারতের জন্য লাভজনক বলেই মত বিশেষজ্ঞ মহলের। কিভাবে চীনের উপর আমেরিকা শুল্ক চাপিয়েছে 145%, পাল্টা চীন আমেরিকাকে চাপে ফেলেছে 125% শুল্কে। ফলে মার্কিন নাগরিকদের কাছে চীনা বাজার এখন হাতের বাইরে, তার চেয়ে ভারতীয় পণ্য সস্তা। আবার ভারতে 5% শুল্ক কমাচ্ছে চীনা কোম্পানিগুলি। ফলে ভারতে সস্তা হতে পারে ফ্রিজ, টিভি এবং স্মার্টফোনের মতো ইলেকট্রনিক জিনিসপত্র। বিশ্ব বাণিজ্যে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে কোণঠাসা করতে তৎপর ট্রাম্প। শুরুতে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার ময়দানে নেমেছে চীনও। ঘাত প্রত্যাঘাত, বন্দুক ছাড়াই যেন যুদ্ধে নেমে পড়েছে চীন আমেরিকা। বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের একতরফা শুল্ক চাপ, ট্রাম্পকে জবাব দিতে পাল্টা শুল্ক চাপিয়েছে চীন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মার্কিন পণ্যের উপর আরো 41% শুল্ক চাপিয়েছে চীনের অর্থ মন্ত্রক, যার জেরে আমেরিকার উপর চীনের চাপানো শুল্কের পরিমাণ 84% থেকে গিয়ে দাঁড়িয়েছে 125%। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি পাল্টাই এই সিদ্ধান্ত নিয়েছে বেজিং। বুধবার ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করে। আবার সেই নির্দেশেরই 24 ঘন্টা কাটার আগে অঙ্ক কষে আরো কয়েক দফা শুল্ক বাড়িয়ে দেন ট্রাম্প। শেষমেশ চীনের ওপর মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় 145%। তাতেই চটেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে ভারতীয় গ্রাহকদের আদতে লাভ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চীনের জন্য আমেরিকার পরে ভারত একটি বড় বাজার। আমেরিকার বাজার কঠিন হওয়ায় চীনা কোম্পানিগুলোর নজর ভারতে। চীনা ইলেকট্রনিক্স উপাদান প্রস্তুতকারক কোম্পানিগুলি ভারতকে আরও ছাড় দিতে প্রস্তুত। ভারতীয় কোম্পানিগুলোকে মোট রফতানির ওপর 5% ছাড় দিচ্ছে চীন। চীন থেকে আসা ইলেকট্রনিক্স উপাদানগুলি রেফ্রিজারেটর, টিভি, স্মার্টফোনের মতো ইলেকট্রনিক্স জিনিসপত্রে ব্যবহৃত হয়। ভারতীয় নির্মাতারা চাহিদা বাড়াতে চীন থেকে পাওয়া ছাড়ের সুবিধা ক্রেতাদের দিতে পারেন। ভবিষ্যতে ফ্রিজ, টিভি এবং স্মার্টফোনও সস্তা হতে পারে। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আপাতত এই সব কিছুর মাঝে লাভের গুড় খাচ্ছে ভারত। ভারতের ওপর 26% শুল্ক চাপিয়েছে আমেরিকা। চীনের ওপর আমেরিকা শুল্ক চাপিয়েছে 145%। ফলে চীনা পণ্য মার্কিন নাগরিকদের জন্য দ্বিগুণ ব্যয়বহুল হয়ে উঠবে। ভারতীয় পণ্য চীনা পণ্যের তুলনায় মার্কিন বাজারে প্রায় 75% সস্তায় মিলবে। শুধু চীনই নয়,
এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই ভালো। এমন পরিস্থিতিতে শুল্ক আরোপ সত্ত্বেও মার্কিন বাজারে ভারত প্রতিযোগিতায় অনেক দেশের থেকে এগিয়ে থাকবে। এর ফলে ভারতের রফতানিতে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বাণিজ্য যুদ্ধে ভারতকেও পাশে থাকার প্রস্তাব দিয়েছেন চীন। ভারত যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে চীনা পণ্য আরও সস্তা হবে ভারতে। কলকাতা টিভি। চন্দনদা, তাহলে এদিক থেকে ওদিক আখেরে লাভ কি ভারতেরই হবে না? আমরা কি চাই? আমরা চাই যে যদি আমরা আমাদের জিনিসপত্রের দাম কিছুটা সস্তা হয়। দেখো, এটা একটু প্যারালালি অন্যভাবে ভাবারও দিক আছে। ইনফ্যাক্ট আমি তোমাকে প্রথমে যেটা বলি, অ্যাবসলিউটলি ট্রু, যেটা অনির্বাণ বারবার বলছেন যে এটা আইডিওলজিক্যালি ইকোনমিক সেটলআপটা একটা জায়গাতে আছে, এখানে কোনো ডিফারেন্স নেই, আমি মেনে নিচ্ছি। ফরেন পলিসিও তাই, কিন্তু ঘটনাটা কি ঘটছে, অ্যাকশন বলে একটা ব্যাপার থাকে, যার জন্য আমরা হাক বা বিয়ার পলিটিক্সের কথা বলেছি। এখন প্রশ্নটা তুমি যেটা করলে তাতে কিন্তু একটা রিভার্স স্কেল আছে। আমি তোমাকে বারবার বলছি, আমি ভারত সরকারকে সমালোচনার জায়গায় নয়, কারণ সারা পৃথিবী জুড়ে ঘটনাটা তো তাই ঘটছে, কিন্তু কোথায় কোথায় আমাদের রিসার্জেন্সের দরকার ছিল। আমি যেটা বারবার বলি, আমরা এটা শুনে অভ্যস্ত চায়নার অ্যাগ্রেসিভ ইকোনমি বা এক্সপ্যানশনিজম ও ঔদ্ধত্যবাদ, আধিপত্যবাদ, এগুলোর বিরুদ্ধে আমরা কদিন আগেও দেখেছি ভিমস্টেকে প্রধানমন্ত্রীর বক্তৃতা, এবং কদিন আগে ব্যাংককে প্রধানমন্ত্রীর বক্তৃতা আমরা দেখেছি, এবং সেখানে বুঝেছি খুব স্বাভাবিক অর্থে যে আমাদের একটা প্যারালাল ইকোনমি যেটা অ্যান্টি চাইনিজ অলসো। আমরা বারবার বলছি মেক ইন ইন্ডিয়া, এই মেক ইন ইন্ডিয়া তো চায়নার অ্যাগ্রেশনের বিরুদ্ধে প্রথমত, আমেরিকার জন্য নয়। বারবার এই প্রসঙ্গগুলো যখন এসছে তখন আরেকটি প্রসঙ্গ পাশে চলে এলো। এখানে কোনো কিন্তু নেই, পৃথিবীর ইকোনমি এবং পলিটিক্স সম্পৃক্ত হয় একে অপরের সাথে এবং পরিস্থিতিগতভাবে। এখানে দেখতে হবে চায়না আমার নেবার কান্ট্রি, এখানে কোনো সন্দেহ নেই। চায়না এই মুহূর্তে যে বিপদের মধ্যে, যে ট্র্যাপে আছে, সেখানে ভারতকে বন্ধু হিসেবে চাইবে। আমার এখানে দেখতে হবে পলিটিক্যাল অ্যাঙ্গেল, এটাও দেখতে হবে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল। আমি শুরুতেই যেটা বলেছি, সেখানে চায়না আমার বন্ধু কিনা, নাকি পরিস্থিতিগতভাবে চায়না আমার বন্ধু, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রথমে খুঁজতে হবে। আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে শর্ট টার্ম একটা ব্যাপার থাকতে পারে, যেটা পজ নিয়ে আলোচনা হলো, ঠিক তেমনভাবে একটা লং টার্ম পলিসি তো থাকতে হবে। অর্থাৎ স্বনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, সো মিনস স্কিল ইন ইন্ডিয়া, এভরিথিং ইজ ফাইন, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য যে স্বচ্ছতার দরকার, যেটা আমি অ্যাকশন বলছি, আইডিওলজি শুধু নয়, এই অ্যাকশনের জায়গায় ভারতের কিন্তু অনেকগুলো ডিফেক্টস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এবং তার জন্য তুমি এই মুহূর্তে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, 48 বছরের সর্বোচ্চ বেকারি সমস্যা ভারতবর্ষে, এবং প্রায় 1.3% বেকারি সমস্যা, বারবার সমূহ সম্ভাবনা যদি এই ট্রেড ওয়ারটা থেকে যায় যে কোনোভাবে ইন্ডিয়াকে ইম্প্যাক্ট করবে, এক্সপোর্ট হাউসেসগুলোর ওপর প্যারালালি তার ইম্প্যাক্ট হবে, তার প্রভাব পড়বে। সুতরাং এটাকে তুমি যখন ড্র আপ করবে তখন দেখবে যে ভারতের পক্ষে কিছুটা ডিপ্লোম্যাটিক, কিছুটা অর্থনৈতিক চিন্তাভাবনা, যেটা হয়তো একটা সুদূর প্রসারী ভাবনা চিন্তার ফসল নয়, এটা আমি বলতে পারি। জ্যোতি, দেখুন, বিষয়টা হচ্ছে যেটা প্রতিবেদনও দেখলাম ভারতের লাভ, কিন্তু চন্দনদা যেটা বলতে চাইছে, চন্দনদার বক্তব্যের সঙ্গে চন্দনদাদের নেতৃত্বদের একটা কন্ট্রাডিকশন রয়েছে। রাহুল গান্ধী উনি বারবার করে বলে যাচ্ছেন যে কেন এরকমভাবে ট্যারিফ লাগানো হচ্ছে, কেন নরেন্দ্র মোদী কথা বলছে না, কেন তো তরুণ গগৈ একই রকম কথা বলছে। তো সুতরাং তাদের ভিতরে একটা কন্ট্রাডিকশন রয়েছে। পয়েন্ট হচ্ছে এখানে এটাই যে দেখুন, মানে আমেরিকার যে পলিসি, আমেরিকান পলিসি, এটা আমেরিকার পরে ডিপেন্ড করবে। আমেরিকা তো কোনো কান্ট্রি তো ঠিক করে দেবে না যে সেই কান্ট্রি কীভাবে অপারেট করবে, নিশ্চয়ই ভারতও সেটা ডিকটেট করবে না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে ভারতের পরে যে ট্যারিফটা লাগানো হচ্ছে ইন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, সেটা কিন্তু খুব 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 কম। এবং শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে যে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে যে ট্যারিফটা আপনার এতদিন ধরে লাগানো হতো, যার ফলে একটা ইমেজেরও ব্যাপার রয়েছে। ডেভেলপিং কান্ট্রি, যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে যে ট্যারিফটা লাগানো হয়, মানে আন্ডার ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে, তো আন্ডার ডেভেলপ কান্ট্রি তো আর ভারত নয়, এই ইমেজটা কিন্তু আমাদের বদলানো দরকার। সুতরাং এইখানে আমাদের একটা কন্ট্রাডিক্টরি পয়েন্ট রয়েছে যে আলটিমেটলি আমাদের ইমেজের ক্ষেত্রে এই যে মোস্ট ফেভার্ড নেশন, যেখানে হচ্ছে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রিদের ক্ষেত্রে যেটা ট্যারিফ আরোপ করা হতো, এতদিন ধরে ফেভারিটিজম দেওয়া হতো ভারতকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা উইন উইন সিচুয়েশনের জায়গায় দরকার। এবং আলটিমেটলি দেখুন, রুপি ডিভ্যালুয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ভারত সরকার একাধিকবার করেছে। রুপি ডিভ্যালুয়েশন করার মানে হচ্ছে এক্সপোর্ট হচ্ছে আপনার এনকারেজ করা। আপনি বলুন যে একটু আগে অনির্বাণদা যেটা বলছিল, অনির্বাণদা সঠিক কথাই বলেছেন, যদি আমার এইখানে
আমাদের যদি ট্যারিফটা কমায় তাহলে কি হবে, আমাদের যে লোকাল যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু আপনার ধাক্কা খাবে। তার কারণ হিসেবে কি, আপনার যখনই ট্যারিফ কম হবে তখন বাইরের প্রোডাক্টগুলো কিন্তু ফ্লাডিং করতে শুরু করবে ইন্ডিয়ান মার্কেটে, যেটা কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিন্তু খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। আপনি জানেন যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এই যে চিপ আপনার ইম্পোর্টের ক্ষেত্রে বা এরকম কম্পোনেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভারতবর্ষ অনেক জায়গায় ছাড় দিয়েছে এই মর্মে। তার কারণ হচ্ছে যে আপনার অ্যাপেল ম্যানুফ্যাকচারিং এখন ইন্ডিয়াতে হচ্ছে, আপনার স্যামসাং লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয়ডাতে প্রতিষ্ঠিত হয়েছে। 97% মোবাইল আজকে ভারতবর্ষ নিজেই ম্যানুফ্যাকচারিং করছে, এবং ভারতবর্ষ হচ্ছে সেকেন্ড এক্সপোর্টার মোবাইল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, মানে মোবাইল এক্সপোর্টার। তো এর কারণগুলো কি? কারণগুলো হচ্ছে যে ভারত এই অ্যাকশনগুলো নিয়ে দেখিয়েছে, যেটা 2014 সালের আগে পারেনি, ব্যর্থ হয়েছে কংগ্রেস সরকার বা ইউপিএ গভর্নমেন্টের আগে আমরা দেখেছি। তো আমার এখানে ওমপ্রকাশ দার কাছে প্রশ্ন, যে ওমপ্রকাশ দা আসলে এই মার্কিন চীন এই ট্যারিফ যুদ্ধটা এই লেভেলে পৌঁছে গেছে, সেটা কি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর ইগোর লড়াই হয়ে দাঁড়িয়ে গেছে বলে? কারণ এটা যে ফাইনালি একটা সুস্থ অর্থনীতির দিকে নিয়ে যাবে না দুই দেশকে, এটা বুঝতে তো বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। তা সত্ত্বেও যেটা চলছে, নাকি এর নেপথ্যে নিহিত আছে অন্য কোনো কারণ? না, আপনি এটা আলোচনা করুন না যে কেন এই সমস্ত দেশগুলির উপর ট্যারিফ চাপানো হয়েছিল এবং তারপরে 90 দিনের পজ কেন দিতে হয়েছে। এই জন্যই দিতে হয়েছে, তার কারণটা হচ্ছে যে এই হাই ট্যারিফটা আমেরিকার স্বার্থে নয়। আবার ঠিক তেমনিভাবে যেটা আমি বলছি আর যেটা অন্যান্যরা হয়তো এগ্রি করছেন না, সেটা হচ্ছে যে চীনের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখেই আর কি পরবর্তীতে দেখবেন যে এই যে ট্যারিফ ওয়ার, এটা আর থাকবে না। অর্থাৎ একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাকোমোডেশন দুটো সাইডকে করতেই হবে, বিশেষ করে আমেরিকাকে করতে হবে। তার কারণটা হচ্ছে যে আমেরিকাতে আদারওয়াইজ রিসেশনটা কিন্তু চলে আসতে পারে এবং সেটা চায়নাকেও প্রভাবিত করবে, কিন্তু এই প্রভাবটা আমেরিকার উপর অনেক বেশি পড়বে। এবং চায়নার আর কি সোশ্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমটা আলাদা, এবং তাই জন্য এটা যুক্তরাষ্ট্রে যারা বিশেষজ্ঞ তারা খুব ভালো করেই বুঝতে পারছেন, এবং তাই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প উনিও কিন্তু পিছিয়ে আসছেন। উনি এখন বলছেন যে সব দেশ আমাদের সঙ্গে নেগোশিয়েট করতে চায়, সেটা তো সবসময় সেটা হয়েছে, এবং ভারতবর্ষ একটা বাণিজ্যিক চুক্তি করবে সেটার জন্য প্রিপারেশনসগুলি চলছে। তবে আমি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ইন্ডিয়ার যে এটা স্ট্যান্ড, হ্যাঁ, সেটা কিন্তু খুবই একটা দুর্বল একটা রাষ্ট্রের স্ট্যান্ডের মতো দেখিয়েছে, শোনা যাচ্ছে, এবং সেটা ভারতবর্ষের যে ইমেজ এবং ভারতবর্ষের যে আয়তন বা ভারতবর্ষ সেকেন্ড বিগেস্ট পপুলেটেড কান্ট্রি, তার সঙ্গে একেবারে তাল মিলছে না। এবং এই জন্যই আর কি আমি আবার বলছি যে এই ট্যারিফ ওয়ারটা এটা হচ্ছে সাময়িক, এটা বেশি দিন চলবে না, এবং এটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে কনসেশন দেওয়া হয়েছে যেমন কি কেউ বলার চেষ্টা করছিলেন, সেটা একেবারেই নয়। সমস্ত রাষ্ট্রের কনটেক্সটে সোকল রেসিপ্রোকাল ট্যারিফটা উঠিয়ে দেয়। আর ট্যারিফটা কোনোদিনই রেসিপ্রোকাল হয় না, ট্যারিফটা সবসময় প্রপোর্শনেট হয়। ওটা ইকোনমির ওভারঅল ডাইনামিজমের সঙ্গে আর কি যুক্ত, ওটা কনজিউমার বিহেভিয়ারের সঙ্গে যুক্ত, আর ইকোনমির আর কি টোটাল আয়তনের সঙ্গে সেটা যুক্ত, এবং সেটা আমেরিকা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, ইমিগ্রেশনের ব্যাপারে ট্রাম্পের যেটা পলিসি, সেই পলিসিটাও কিন্তু উনি চেঞ্জ করতে চলেছেন, এবং সেটা খুব বেশি দিন হবে না। আপনি দেখবেন যে কিছুদিন পরেই আর কি অনেককে, কেন কি ফার্ম সেক্টরটা ধাক্কা খাচ্ছে আমেরিকায়, তাই জন্য, বা হোটেল সেক্টর, ট্যুরিজম সেক্টর ধাক্কা খাচ্ছে, এবং অন্যান্য অনেকগুলি রাষ্ট্র তারা যে সমস্ত মেজারগুলি নিয়েছে, বিশেষ করে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন আর মেক্সিকো, তার ফলে আমেরিকার অবস্থা কিন্তু খুব একটা তারা ভালো জায়গাতে নেই। ভারতবর্ষে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু সেই অ্যাডভান্টেজগুলিকে রিপ করবার জন্য যে সেই জায়গাতে কিন্তু আমরা আনফর্চুনেটলি কিন্তু নেই। বরঞ্চ আপনি দেখবেন যে এই সোকল ট্যারিফ ওয়ার সেটা যদি কিছুদিন চলেও, তাহলে ইন্ডিয়াতে যে ম্যানুফ্যাকচারিং সেটা হয়তো উল্টো ধাক্কা খেতে পারে। তার কারণটা হচ্ছে যে চাইনিজ গুডরা সেটা আরো বেশি করে ভারতের মার্কেটকে ফ্লাড করবে। আমি খুব সংক্ষেপে রেসপন্স নিয়ে নেব। জ্যোতি, তোমার জল খেয়ে না, জলটা খেয়ে না। আমার বিষয়টা হচ্ছে যে দেখুন, ঘটনা হচ্ছে যে আমেরিকান আমার যেখানে লাভ রয়েছে সেখানে তো আমার তো রেসপন্ড করার কোনো প্রয়োজন নেই। এখানে ইন্ডিয়ার লাভ, যেখানে ইন্ডিয়ার প্রফিট হচ্ছে, আমি যদি সামগ্রিকভাবে ফরেন পলিসিতে বিচার করি, শুধুমাত্র তো আমার ট্রেড নয়, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, সিকিউরিটি অ্যাফেয়ার রয়েছে, আপনার ডিপ্লোম্যাটিক
অ্যাঙ্গেলস also রয়েছে, very তো সেখানে important. না আমি সেটাই বলতে চাইছি যে ভারতবর্ষ আজকে আপনি দেখুন না, উনি যে পয়েন্টটা যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে ভারতবর্ষ নিতে পারবে কিনা। ভারতবর্ষ তো অলরেডি নিচ্ছে, সেই সুবিধাটা তো অলরেডি আপনার 2021 সালের পর থেকে, মানে 2022 পোস্ট কোভিডের পর থেকে আপনি বলুন না, G7 কান্ট্রির ভিতরে সব থেকে বেশি আপনার আনএমপ্লয়মেন্ট কোন দেশের? সব কম আনএমপ্লয়মেন্ট ভারতবর্ষের। সব থেকে বেশি আপনার না আমি বলছি আনএমপ্লয়মেন্ট মানে শুনুন, G7 কান্ট্রির মধ্যে হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে দেখুন সব থেকে বেশি জিডিপি গ্রোথ কোন দেশের হয়েছে? ভারতবর্ষের। সব থেকে বেশি আপনার ইকোনমিক সাইজ কোন দেশের বেড়েছে? ভারতবর্ষের বেড়েছে। কি কারণের জন্য বাড়লো? এক্সপোর্ট কোন দেশের বেড়েছে, মানে ইন টার্মস অফ মানে জিডিপি সাইজ? তার কারণ হচ্ছে এইগুলো বেড়েছে, তার কারণ হচ্ছে মোদী সরকারের পলিসি, আপনার প্রোডাকশন লিঙ্ক সেন্সিটিভ স্কিম, আপনার মানে কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে আপনার ইম্পোর্ট ট্যারিফের পরে ছাড় দেওয়া, একাধিকবার মানে প্রত্যেকটা জায়গায় যে আমাদের এই যে পলিসিগুলো চেঞ্জ করা হয়েছে, সেই পলিসি ফ্রেমওয়ার্ক চেঞ্জের ফলে কিন্তু এটা হয়েছে। তো এটা নাথিং রং ইন ইট। আমি বলছি তো আমাদের এটা অলরেডি এটা আমরা সুবিধা পাচ্ছি, তো সেখানে আমাদের রেসপন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি বলুন না, আজকে তাহাবুর রানাকে আমরা ফিরিয়ে আনলাম এখানে, যেটা আমাদের জন্য একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক উইন বলতে পারেন। এটা তো কংগ্রেস সরকার পারেনি। কংগ্রেস সরকার ওই সময় 2011 সালে দাঁড়িয়ে তাকে যখন ছাড় মানে তাহাবুর রানাকে যখন ছাড় দেওয়া হয়েছে তখন তো আমরা দুঃখ পেয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমরা তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা সাকসেসফুল, ইন্ডিয়াতে সাকসেসফুল ইন টার্মস অফ ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ ইউএস এন্ড আদার কান্ট্রিজ। আমি খুব ভালো করে আমি যদি তোমার একটু পারমিশন পাই, যদি তুমি আমাকে বলো না, আমি ডেফিনেটলি আমি জানি। আমি বারবার তোমাকে যেটা বলি, তুমি হয়তো এই রানার ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করবো না, কারণ এটা চিদম্বরম করে দিয়েছেন, সকলেই জানেন। আমি ছাড় দেওয়া হয়েছিল কোনো অবস্থা 2011 সালে তো ইউএস কোর্টে ছাড় দিয়েছিল, কোনো অবস্থাতেই না। দাঁড়াও এক মিনিট, আমি এটা মোটিভটাকে অন্য জায়গায় নিয়ে নেওয়া যাওয়াই ভালো। সেটা তো আমি বারবার একটা কথা বলছি, চন্দনদা এটা তো স্বীকার করতে হবে। জাস্ট এ মিনিট, আমি বারবার একটা কথা বলছি, ভারতবর্ষের জন্য সাকসেস কি সাকসেস লেভেলে যেখানে চন্দনদা ইম্পোর্টের প্রশ্ন, এটা ভারতবর্ষের জন্য সাকসেস কি সাকসেস বলতে দাও, যদি বলতে দাও। না সাকসেস এটা তো বলতে হবে, ওরা কষ্ট পাচ্ছে না, দুঃখ পাচ্ছে না, বলতে দাও না, বলতে দাও, বলতে দাও। টু দি লাইন অফ এই মুহূর্তে যে ডিসকাশন আমি সেখানে আসতে চেষ্টা করছি, সেটা হলো দেখো, আমি প্রথম থেকে যেটা বলতে চাইছিলাম যে চায়নার ক্ষেত্রে আমাদের কি কি লাইন আপগুলো আছে। ধরো একটা ইকোনমিক, একটা ডিপ্লোম্যাটিক, একটা পলিটিক্যাল, ইন্টারনাল পলিটিক্যাল অ্যান্ড এক্সটার্নাল ভিউ, ইন্টারন্যাশনাল রিলেশনস, যেটা ওম প্রকাশা ভালো করে জানেন এবং সেটা বললেন। ইনফ্যাক্ট আমি বারবার তোমাকে যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা আমি বারবার বললাম, তো একটু আগেও বললাম, এটা শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। আমি শর্ট টার্মে একটা পজ তাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, বাট লং টার্ম ডিসিশনের ক্ষেত্রে তারা কেপাবল কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ এটা নরেন্দ্র মোদীর সরকার, নট মনমোহন সিংয়ের সরকার, যার ভিশন থাকবে, যার একটা ইমপ্লিমেন্টেশন আইডিয়া থাকবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেল রিলেশনশিপ থাকবে। সম্ভবত ওর ওই রানার কোয়েশ্চেনটার উত্তরও এখান থেকে সমৃদ্ধ হয়েছে। 26/11 আমরা মেন্ট করেছিলাম ওই সময় দাঁড়িয়ে, এটা সকলেই জানেন। কিন্তু মূল প্রশ্নতে যেতে হবে যে আজকে এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছি আমরা বাস্তব ক্ষেত্রে বলতে পারি, আমি এখানে শেষ করি, বাস্তব ক্ষেত্রে বলতে পারি যে ইন্ডিয়া ঠিক যে মুহূর্তে দাঁড়িয়ে আছে তাতে অ্যাপিজিং ইন্ডিয়া অনেক বেশি সামনে আসছে। সন্তুষ্টিকরণ কোথাও জানি ট্রাম্পকে একটু 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 অ্যাপিজ করবার একটা লক্ষণ প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আছে, এটা কোনো অস্বীকার করে লাভ নেই। যার জন্যই বলছি বিয়ার হাগ পলিটিক্সের জন্মদাতা যিনি, তার একটু শক্ত হাতে দমন করার দরকার ছিল আমার মনে হয়। মেসেজটা ইজ আ ভেরি ইনফ্লেশন। অনির্বাণ, ভারতের ম্যানুফ্যাকচারিং ইন লং রান, এই ট্যারিফ যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ধাক্কা লাগার কোনো আশঙ্কা থাকছে? দেখুন, এই যখন 2014 সালে যখন সরকার গঠন হয়েছিল তখন মেক ইন ইন্ডিয়ার স্লোগান দেওয়া হয়েছিল। সেই মেক ইন ইন্ডিয়ার আজকে সফলতা কোথায় আমরা জানি না। ভারতবর্ষের এই ম্যানুফ্যাকচারিং থেকে আমরা সার্ভিস সেক্টরের দিকে ঝুঁকছি এবং এর সঙ্গে সঙ্গে এই কোভিডের সময় না আরে শোনো, আমি একটা কথা বলছি, আমি কথাটা বলে দিচ্ছি তোমাকে। ভারতবর্ষে 140 কোটি লোক থাকে, আমেরিকায় 33 কোটি লোক থাকে। তুমি যদি মোবাইল তৈরি করো, একটা লোক দুটো করে তো মোবাইল খাবে না, একটা করে মোবাইল নেবে। তুমি মোবাইলটা ভারতবর্ষে তৈরি করবে, বেসিক জায়গাটা বোঝো। একটা লোক ভারতবর্ষে 140 কোটি লোক, তার মধ্যে আমি ধরে নিচ্ছি 60% 70% লোক মোবাইল নিয়ে হাতে রাখে, তো মোবাইলটা বেশি এখানে বিক্রি হবে। যে কোনো ব্যবসাদার চাইবে ভারতবর্ষে আগে ম্যানুফ্যাকচারিং হতো না, আগে আমরা ইম্পোর্ট করতাম, আজকে আমরা এক্সপোর্ট করছি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে তুমি আমাকে অন্যান্য সেক্টরে কোথায় ম্যানুফ্যাকচারিং সেক্টর বেড়েছে, তাহলে তো ইম্পোর্ট করতাম নাই, তাহলে আত্মনির্ভর ভারত ভোকাল ফর লোকাল কেন বলছি? অটোমোবাইল থার্ড ম্যানুফ্যাকচারার। আরে অটোমোবাইলে আমরা আসছি, অটোমোবাইলে উই আর স্ট্রাগলিং উইথ দ্য
লোয়ার বেস মডেল, এখানে সেলস কমে গেছে। এখন আমাদের এখানে বড় লোকের সংখ্যা বাড়ছে, তারা সেকেন্ড কার থার্ড কার কিনছেন, যার জন্য আমি বলছি আমি ভারতবর্ষের অর্থনীতির, তুমি যদি চালিকা শক্তি বলো, তুমি যদি বলো যে আবাসন শিল্প খুব বেড়ে গেছে, অটোমোবাইল সেক্টর বেড়েছে, তুমি এটা একটু তথ্য নিয়ে বলো। আমি অন্য প্রসঙ্গে আছি, আমি বলছি দেখো এই ভারতবর্ষে এখন খুব ভালো জায়গাতে আছে, আমি সেটা বলছি না, একটু ওয়েট অ্যান্ড সি এর মধ্যে দিয়ে দেখতে হবে। আর আমি যদি একটা ব্যবসাদার হই, আমি যদি ভারতবর্ষের ব্যবসাদার হই, আমি যদি চন্দনদার সঙ্গে ব্যবসা করবো না জ্যোতির সঙ্গে করব, আমাকে দেখতে হবে উল্টো দিকের যে পার্টনারটা সে মানে অন্যান্যভাবে কতটা শক্তিধর দেশ। এখানে আমেরিকা যে শক্তিধর দেশ, এটাকে মেনে নিতে হবে। এবং এর মধ্যে চন্দনদাকেও বলছি, দেখো নরেন্দ্র মোদী গিয়ে ওনাকে হাক করেছেন, আর যদি মনমোহন সিং বেঁচে থাকতেন ওনাকেও হয়তো নমস্কার করতেন ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বা বড়জোর হ্যান্ডশেক করতেন, কিন্তু মেনে নিতে হতো না। আপনি যদি চান যে ভারতবর্ষ ইন্দিরা গান্ধী ভারতবর্ষ তারিখ যুদ্ধ করবে আমেরিকার সঙ্গে, এটা শুধু ব্যবসা নয়, এটা শুধু অর্থনীতি নয়, দেশের সুরক্ষা আছে, দেশের সুরক্ষা আছে, সামরিকভাবে কতটা শক্তিশালী সেটা দেখতে হবে। আমি বলছি, যদি তোমারই বলছি, দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী শুধু তো অর্থনীতি নিয়ে কাজ করলে হবে না, তার ভারতবর্ষের সুরক্ষা দেখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে চীন খুব একটা নমনীয় নয়, চীনও ভারতবর্ষের সঙ্গে যেরকমভাবে আমরা দেখেছি সীমান্তে সবসময় একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলবো ভারতবর্ষের পজিটিভ একটাই, ভারতবর্ষের 140 কোটির যে জনগণ, তার যে বাজার, আর ভারতবর্ষের একটা অ্যাফ্লুয়েন্ট পিপুলের সংখ্যা বাড়ছে। মানে এই যে আমরা বলি না অক্সফ্যামের রিপোর্ট, বড় লোকরা আরও বড় হচ্ছে, এই বড় লোকরা যত বড় হবে তত কিন্তু এই বিদেশি জিনিস কিনবার তাদের মধ্যে একটা ঝোঁক থাকবে। আজকে আমার পূর্বপুরুষরা তারা হয়তো একটা সস্তার জামাকাপড় কিনতেন, চন্দনদা হয়তো এখন একটা ব্র্যান্ডেড জামাকাপড় কেনেন। তার কারণটাই হচ্ছে যে ভারতবর্ষের যে একটা আমরা দেখছি যে কিছু লোকের কাছে একটা টাকা আসছে, সেই লোকগুলোকে ক্যাটার করবার জন্য টেসলার গাড়ির জন্য ট্রাম্প বলছে। এখানে কোন একটা লোক ভারতবর্ষের লোক, সে তো প্রথমেই আর টেসলার ইভি কিনতে পারবে না, সে কিন্তু ভারতবর্ষের যে দেশীয় কোম্পানিগুলো নরেন্দ্র মোদীর উপরে ভরসা করে, নীতিন গডকরির উপর ভরসা করে, আমাদের অর্থমন্ত্রীর উপরে ভরসা করে একটা বিপুল টাকা ইনভেস্টমেন্ট করে যে ইভির ফ্যাক্টরিটা তৈরি করেছিল, সেই ইভির ফ্যাক্টরিগুলো কিন্তু আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে যখন টেসলাকে আপনি ছাড় দেবেন। টেসলা যখন ভারতবর্ষে ইভি বিক্রি করবে। এই ট্যারিফ ওয়ার সেটা কতদিন স্থায়ী হয়, যার উত্তর হয়তো দিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প বা শি জিনপিংই, বা হয়তো তাঁরাও দিতে পারবেন না। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, একটু পরে দেখুন পলিটিক্স, দেখতে থাকুন কলকাতা টিভি।